হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে বিজনেস স্টাডিজ জোন বিএজেড এর আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ই এটা সমাধান করব এবং এটা সম্পূর্ণভাবে বুঝবো। তো যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তী ক্লাসগুলো মিস না করো। আর এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে হিসাব সমীকরণ। তোমরা দেখতে পাচ্ছ হিসাব সমীকরণ ও এর বর্ধিত রূপ সম্পর্কে আমরা আলোচনা করব। তো হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি প্রস্তুত এই যে সহজ সমীকরণ এবং প্রতিটি ব্যবসায়ের আর্থিক চিত্র তুলে ধরে। যেমন আমি গত গত ক্লাসে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হিসাব নিয়ে। সেই হিসাবটা যদি না করে থাকো তো অবশ্যই সেই ক্লাসটি করো, এরপরে এই ক্লাসটি করো, না হলে এই ক্লাসটি কিছু বুঝতে পারবে না। তো চলো আমরা হিসাব শুরু করি। তো ক্লাসটা শুরু করি। তো পরবর্তী আছে, তো এই যে যে সমীকরণটা এটা সম্পূর্ণ দাঁড়িপাল্লার মতো সবসময় সমান থাকবে। ঠিক আছে? তো এখানে লেখা আছে হিসাব সমীকরণ মূলত একটি নিখুঁত দাঁড়িপাল্লার মতো কাজ করে। ডান পাশ আর বাম পাশ সবসময় সমান থাকবে। এটাই এর মূলনীতি। ব্যবসায় যা কিছু আছে সম্পদ, তা ঠিক কার কার টাকার কেনা হয়েছে এই প্রশ্নের উত্তরই দেয় এই সমীকরণ। যেমন বাম পাশে দোকানে কি কি আছে, মালপত্র, ক্যাশ, আসবাবপত্র, আর সমানের এই পাশে দুই পাশেই সমান থাকে। আর ডান পাশে থাকে কি, এই জিনিসপত্র কার টাকা দিয়ে কেনা হয়েছে, মালিক নাকি ধার করে। ঠিক আছে? তো পরবর্তীতে এই যে হিসাবের মূলনীতি, এই যে হিসাব সমীকরণ, এই যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। তো এতে অ্যাসেট সম্পদ, ব্যবসায় যা কিছু মূল্যবান আছে, নগদ টাকা, মালপত্র, আসবাবপত্র, যন্ত্রপাতি, জমি বা জমি জমা বা বাড়ি, ঠিক আছে, এই সমস্ত সম্পদ। ঠিক আছে? এরপর এরপর একটা হচ্ছে এল। এল মানে লাইবিলিটিস, মানে দায়। অন্যের কাছে যে টাকা পরিশোধ করতে হবে, যেমন ব্যাংক লোন, মহাজনের ধার, বাকি বিল, ঠিক আছে, এগুলো লাইবিলিটিস মানে দায়। এরপর আছে ওই, মালিকানা সত্ত্ব, মালিকের নিজের অংশ বা দায় বাদ দিয়ে সম্পদের মালিকের প্রকৃত অধিকার কতটা, মানে সম্পদের উপর মালিকের অধিকার কতটুকু, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। বা তুমি এখান থেকে আহ, মোট সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাবা। ঠিক আছে? এরকম। তো তো চলো পরবর্তীতে। তো আমরা আমরা এখন বুঝলাম যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব। ঠিক আছে? তো আমরা গতকালকে যে মুদির দোকানের কথা উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে, সেই একই মুদির দোকানের উদাহরণ এই ক্লাসেও দিব। তো চলো দেখি কি লেখা আছে এখানে। ধরুন আপনার মুদির দোকানে এই মুহূর্তে 10,000 টাকা মালপত্র, ক্যাশ টাকা ও আসবাবপত্র আছে। এখন দেখা যাক এই টাকাটা কোথা থেকে এলো। মালিকের নিজের টাকা 7,000 টাকা, ধারের টাকা 3,000 টাকা। ঠিক আছে? তো আমার তাহলে মোট সম্পদ হলো 10,000 টাকা। তো মোট 10,000 টাকা সম্পদ, 3,000 টাকা আমার দায়, এবং 7,000 টাকা আমি নিজের পকেট থেকে দিছি বা মালিক দিয়েছে, সেজন্য 7,000 টাকা। তো দেখছো দাঁড়িপাল্লার এই সমানের এই পাশটাকেও, এই পাশেও 10,000 টাকা আর এই পাশেও 10,000 টাকা সমান আছে। এটাই হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কখনোই আহ এক পাশ বেশি বা এক পাশ কম হবে না। ঠিক আছে? এই দেখো এখানে সম্পদ আছে 10,000 টাকা, দোকানে যা আছে মালপত্র পণ্য সামগ্রী, মালপত্র পণ্য সামগ্রী আছে হচ্ছে মোট 10,000 টাকা। ঠিক আছে? নগদ ক্যাশ টাকা আছে এবং দোকানে আসবাবপত্র আছে, মোট মিলে সম্পদ হচ্ছে 10,000 টাকা। তো এর ভিতর 3,000 টাকা আমি এসেছি বাইরে থেকে, এবং বাকি 7,000 টাকা দিয়েছে হলো মালিক। তো 7,000 টাকা মালিকানা সত্ত্বে যাবে আর 3,000 টাকা দায়ে যাবে, মোট 10,000 টাকার সম্পদ বসবে। তো এইভাবে আহ, হিসাব সমীকরণটা হবে। চলো পরবর্তীতে। তো পরবর্তীতে হিসাব সমীকরণ বুঝিত রূপ। তো আমরা ইকুয়াল টু এল প্লাস ওই যা জেনেছি, এখানে ই এর বর্ধিত রূপ আছে, সেটা হচ্ছে সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। তো সিতে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, সি থেকে বাদ যাবে কোনটা, উত্তোলন মানে ড্রয়িং। ঠিক আছে? উত্তোলন, সেটা সেটা যোগ হবে রেভিনিউ মানে আয়, এবং তার সাথে বিয়োগ হবে এক্সপেন্স মানে খরচ। ঠিক আছে? তো সি এবং ই মানে ডি এবং ই বাদ যাবে, এবং সি এবং আর
যোগ হবে। তো পরবর্তীতে মালিকানা সত্ত্ব বাড়ায় কি কি? মূলধন এবং আয় মালিকানা সত্ত্ব বাড়ায়। যেমন ব্যবসায় শুরুতে বা মাঝপথে মালিক যদি পকেট থেকে আরো টাকা দেন অথবা ঘরের জিনিসপত্র দোকানে দেন, তাহলে সেটা মূলধন হিসেবে গণ্য হবে। আর রেভিনিউ কি? আমরা সারা বছর বেচা কেনা করে যেটা আয় করি সেটা হচ্ছে রেভিনিউ। ঠিক আছে, এটা মালিক সত্ত্বকে বাড়ায়। এবং মালিক সত্ত্বকে কমায় কি কি? এটা হচ্ছে উত্তোলন এবং খরচ সমূহ। উত্তোলন, সাপোজ ধরো একটা মালিক একটা দোকান থেকে কিছু টাকা উত্তোলন করলো নিজের ব্যবহারের জন্য, সেটা মালিক সত্ত্বকে কমিয়ে দিবে। আবার আমরা নিয়মিত বিভিন্ন কাজ করি, যেমন কারেন্ট বিল দেই, ইসে ব্যবসা প্রতিষ্ঠানের কারেন্ট বিল দিলাম, বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্য কিনলাম, ঠিক আছে, এইসব খরচ। তো এগুলো কি করবে? এগুলো মালিক সত্ত্ব কমিয়ে দেবে। তো পরবর্তীতে লেনদেনের প্রভাবে দাঁড়িপাল্লা ওঠানামা। এই দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু। তো এখানে যেহেতু নগদ 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়েছে, তো সম্পদ হবে অ্যাসেস্ট, সম্পদ 5,000 টাকা বেড়ে গেল, ক্যাপিটাল সি 5,000 টাকা বেড়ে গেল। তো এ এবং ওই 5,000 টাকা বেড়ে গেল, তাহলে দুই পাশে কিন্তু সমান থাকলো। পরে দ্বিতীয় ঘটনা হচ্ছে ধারে 5,000 টাকার যন্ত্রপাতি কিনলেন, ঠিক আছে। তো ধারে যদি 5,000 টাকা যন্ত্রপাতি কিনি, তো সম্পদ কি হলো? 5,000 টাকা বাড়লো, এবং এ ইকুয়াল টু এল প্লাস ওইর ওইখানে এলে 5,000 টাকা বৃদ্ধি পেলো। তো আমার সমানের এই পাশে 10,000 টাকা হলো, সমানের এই পাশে 10,000 টাকা হলো, তাহলে দুই পাশ এখনো সমান আছে। তো দেখি পরবর্তীতে নগদে বেতন দিলেন 2,000 টাকা। তো এইখানে কি হলো? আমার সম্পদ কমে গেল, নগদ টাকা কমে গেল, তো আমার সম্পদ কমলো, তাই না? তো যখন বেতন দিলাম তখন আমার খরচ হলো, তখন আমার কি কমবে? আহ মালিকানা সত্ত্ব কমবে, তো সম্পদ থেকে 2,000 টাকা বাদ যাবে, মালিকানা সত্ত্ব থেকে 2,000 বাদ যাবে। তো আমার প্রথমে এই যে দ্বিতীয় ঘটনার পরে আমার দুই পাশে 10,000 ছিল। তো তৃতীয় ঘটনা শেষে আমার দুই পাশ থেকে 2,000 করে বিয়োগ যাবে, এবং মোট 8,000 টাকা থাকবে, ঠিক আছে। তো এইভাবে আহ লেনদেন উপর ওঠানামা করবে, তবে কখনোই একটা লেনদেন শেষে কখনোই কোনো পাশে এক পাশে 5,000 টাকা বা এক পাশে 6,000 টাকা হবে না, দুই পাশে সমান হবে। যদি এক পাশে একটু বেশি কম হয়ে যায়, তাহলে বুঝবা যে তোমার অঙ্ক ভুল হয়েছে। তাহলে পরবর্তীতে, তো চারটে উপাদান এক নজরে, ঠিক আছে। সি, ক্যাপিটাল, এটা হলো মূলধন বাড়াই, পকেট থেকে 5,000 টাকা দোকানে নিলেন, এটা মূলধন বাড়াইছে। ডি, উত্তোলন, তো ড্রয়িং, উত্তোলন, এটা কমাই, নিজের জন্য দোকান থেকে 1,000 টাকা নিচ্ছে, তো এটা কমাইছে। রেভিনিউ মানে আয়, এটা বাড়াই, কাস্টমার কাছ থেকে 2,000 টাকা মাল বিক্রি, তো এখানে রেভিনিউ হয়েছে, সেটা আয় হয়, আয়তে যোগ হবে মালের সাথে। এবং এক্সপেন্স মানে খরচ, এটা মালের সাথে কমাই, যেমন কারেন্ট বিল 500 টাকা পরিশোধ। তো এখন কি শিখলাম? তো সবসময় যে এই সব সমীকরণটা সমান হবে, ঠিক আছে। ওই চারটা ইয়া তো ওইকে মানে মালিক সত্ত্বকে 4 ভাগে বিভক্ত করা যায়। সেটা হচ্ছে আহ, আহ, খরচ, উত্তোলন, আয় এবং মূলধন। তো আজকে এই পর্যন্তই। আমরা কালকে চালান এবং ক্যাশ মেমো, তো ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো নিয়ে ক্লাস নেব পরবর্তী পর্বে। আম, এবং এরপরে আমরা এই অধ্যায়ের অনুশীলনী যে ম্যাথ সমাধান করব। এরপরে আবার কিছু বোর্ড কোশ্চেন সমাধান করে এই অধ্যায়ের কিছু বোর্ড কোশ্চেন সমাধান করে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তো এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এতক্ষণ এই ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।